ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আরও আশা করি যে প্রত্যেকেরই সেকেন্ড টার্ম পরীক্ষা ভালোই হয়েছে এবং সেকেন্ড টার্ম পরীক্ষার পরে আমাদের পরবর্তী যে লক্ষ্য সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা, তাই তো? ক্লাস 10-এর যে টেস্ট, যেটি নভেম্বর মাসে হবে, সেই টেস্টের জন্য কিন্তু আমরা এবারে ফাইনাল প্রিপারেশান তৈরি করব। তো দেখো, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তোমাদের দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান, সেই ক্লাস 10 ভৌতবিজ্ঞানের শেষ যে চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, সেই জৈব রসায়নের ইতিমধ্যেই প্রথম ক্লাস তোমরা পেয়েছো। সেখানে আমরা জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের যে পার্থক্য রয়েছে সেগুলো আমরা জেনেছি। সেই সঙ্গে ফাংশনাল গ্রুপ যেটা কার্যকরীমূলক, তাদের নামধামগুলো আমরা জেনেছি। আর ওখানে আমরা কার্বনের যোজ্যতা কেন 4 হয়, তার গঠন যে টেট্রাহেড্রাল গঠন এবং সেই সঙ্গে ক্যাটিনেশন ধর্ম, এগুলো আমরা জেনেছি প্রথম ক্লাসে, তাই তো? তো যারা মিস করে গেছে প্রথম ক্লাস, তারা অবশ্যই প্রথম ক্লাসের ভিডিওটি দেখে নেবে। চলো আজকে জৈব রসায়নের সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মজার যে জায়গা, অর্থাৎ IUPAC নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে আমরা IUPAC বা IUPAC অনেকে বলে, আমরা বলবো IUPAC নামকরণ যে কোনো যৌগের, জৈব যৌগের বিশেষ করে এই IUPAC পদ্ধতিতে কিভাবে নামকরণ করতে হয়, কি তার রীতিনীতি, সবগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা, আজকের এই ক্লাসে আলোচনা। সুতরাং খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাস আমরা সবাই মিলে করব। তো দেখো, মাধ্যমিকে এই IUPAC নামকরণ থেকে অন্ততপক্ষে 2টি নামকরণ তোমাদের থাকবেই, এবং সেই 2টি নামকরণের তোমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, ভীতির কারণ হয়ে দাঁড়ায় যে এই IUPAC পদ্ধতিতে আমরা নামকরণ করব কিভাবে। তো দেখো, আজকের ক্লাসটা মন দিয়ে করো। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, আজকের ক্লাসের পরে অন্ততপক্ষে মাধ্যমিক লেভেলের, তোমাদের লেভেলের যে সমস্ত নামকরণগুলো আসবে IUPAC পদ্ধতিতে, তার কোনো নামকরণ তোমাদের পক্ষে করে আসা কঠিন আজকের পর থেকে হবে না। তো চলো আজকে আমরা জানবো IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। তো দেখো, এই নামকরণের আগে কয়েকটা রীতি বলে দিই আমি। প্রথম কথা, আমাদের প্রত্যেকটা মানুষের কিছু, প্রত্যেকের তো একটা না একটা নাম আছে, তাই না? মনে করো কারো নাম শ্রী বাবলু মণ্ডল, ধরো কারো নাম, ঠিক আছে, শ্রী বাবলু মণ্ডল। তো এখানে আমরা দেখো, এই যে বাবলু হচ্ছে তার মেন নামটা, তার প্রধান যে নাম, মানে নেমের যে শব্দমূল, অর্থাৎ তোমার যেটা মেন রুট, ঠিক আছে, সেটা কোনটা? বাবলু। বাবলু হচ্ছে তার আসল নাম। তার আগে কি রয়েছে? শ্রী, পরে কি রয়েছে? মণ্ডল। তাহলে নামের আগে পরে আমরা বেশ কিছু জিনিস ব্যবহার করি। জৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু আমরা জৈব যৌগের যে নাম, তার আগে পরে বেশ কিছু জিনিস ব্যবহার করব। আমরা জৈব যৌগের যেটা প্রধান নাম, সেটাকে বলবো শব্দমূল। শব্দমূল। তারপরে শব্দমূলের পরে যেটা থাকবে সাফিক্স। আর শব্দমূলের আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেফিক্স, ঠিক আছে? এই প্রেফিক্স অংশে যেগুলো পড়ে সেগুলোকে আমরা বিশেষ করে তোমার প্রতিস্থাপক বলি। প্রতিস্থাপক, সাবস্টিটুয়েন্ট, প্রতিস্থাপক বাংলায় যাকে বলি। আর এই সাফিক্স যে অংশ, এই অংশে আমরা মেনলি তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন রকম কার্যকরী যে মূলক, ফাংশনাল গ্রুপ, সেইগুলো দেখতে পাবো। তো নামের আগে আমি কি বলেছিলাম, উদাহরণটা মনে করো, শ্রী বাবলু মণ্ডল, তাই তো? দেখো, এই শ্রীটা হচ্ছে প্রেফিক্স, বাবলুটা হচ্ছে শব্দমূল, আর মণ্ডলটা হচ্ছে সাফিক্স, যেটাকে কার্যকরীমূলক। কার্যকরীমূলক তোমরা প্রচুর শিখেছো গত ক্লাসে। কি? অ্যালডিহাইড, তোমার প্রথমে আমরা অ্যালকোহল, বন্ড OH,
অ্যালডিহাইড বন্ড CHO, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বন্ড COOH, আমরা কিটোন গ্রুপ পড়েছিলাম CO, ঠিক আছে। এইগুলো কার্যকরী মূলক, যেগুলো জৈব যৌগের নামের শেষে বসবে। কিভাবে বসবে, তাদের নামের শেষে কোন কার্যকরী মূলকের জন্য কি আসবে, সব একে একে আমি আলোচনা করব। প্রেফিক্সের মধ্যে, প্রতিস্থাপকদের মধ্যে বিশেষ করে অ্যালকিল গ্রুপ যেটাকে বলি, অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপ কোনগুলো একটু বলি। অ্যালকিল গ্রুপ যেমন ধরো মিথেন থেকে মিথাইল গ্রুপ, ইথেন থেকে ইথাইল গ্রুপ C2H5, তেমনি হবে C3H7, ঠিক আছে। মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, পেন্টাইল গ্রুপ, এরকম করে পরপর অ্যালকিল গ্রুপ তৈরি হবে। অ্যালকিল গ্রুপ কি, কাকে বলে অ্যালকিল গ্রুপ? না, যখন কোনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয় তখন যে গ্রুপটা তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যালকিল গ্রুপ। একটি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন, অ্যালকেন মনে করো মিথেইন CH4, তার থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করো -H, তাহলে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে দেখো, CH3। এই CH3টা হয়ে যাবে অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। এগুলো সব প্রেফিক্সের মধ্যে পড়ে। তাহলে প্রতিস্থাপক, এই মিথেন থেকে মিথাইল গ্রুপ, ইথেন থেকে ইথাইল গ্রুপ, প্রোপেন থেকে প্রোপাইল গ্রুপ, এগুলো সব প্রতিস্থাপক গ্রুপ। এছাড়াও আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোও কিন্তু প্রতিস্থাপক গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের IUPAC পদ্ধতিতে নামকরণ। আশা করি একটুখানি ধারণা তোমাদের তৈরি হলো। আমি আরেকবার বলি, একটি নামের শব্দমূল যেটা জৈব যৌগের নামকরণ আমরা করব, সেটা কি দিয়ে করব? জৈব যৌগে কার্বনের সংখ্যার ভিত্তিতে করব। শব্দমূলটা কি তাহলে? জৈব যৌগে কার্বনের সংখ্যা। আর এই জৈব যৌগে কার্বনের যে সংখ্যা, সেটা কি করে করব? এই যে দেখো মাঝখানে শব্দমূল আছে না, এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। যদি একটা কার্বন থাকে তাহলে আমরা তাকে সেই জৈব যৌগের মূল শব্দ, যেটা শব্দমূল যাকে আমরা বলছি, মেন নাম যেটা হবে সেটা হবে মিথ। কার্বন যদি দুটো হয় তাহলে হবে ইথ। কার্বন যদি তিনটে হয় C3 তাহলে হবে প্রোপ। কার্বন যদি চারটে হয় তাহলে হবে বিউট। কার্বন যদি পাঁচটা হয় তাহলে হবে পেন্ট। কার্বন যদি ছটা হয় তাহলে হবে হেক্স। কার্বন যদি সাতটা হয় তাহলে হবে হেপ্ট। কার্বন যদি আটটা হয় তাহলে হবে অক্ট। যদি নটা হয় নন। আর যদি C10 10টা হয় তাহলে হয়ে যাবে ডেক। এই হচ্ছে তোমাদের শব্দমূল বা একটি চেন, যেটা জৈব যৌগের যেটা চেন তোমরা জানো, একটি কার্বন পরমাণু তার পাশাপাশি আরও একাধিক কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করে। যে জৈব যৌগ গঠনের ধর্মটাকে, কার্বনের বিশেষ ধর্মটাকে আমরা বলেছিলাম ক্যাটিনেশন ধর্ম। মনে পড়ে ক্যাটিনেশন ধর্মটা? আরেকবার বলে দিই, কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রচনার মাধ্যমে মহাবিশ্বে একাধিক জৈব যৌগ তৈরি হয়। আর কার্বনের এই বিশেষ ধর্মকে আমরা বলবো ক্যাটিনেশন ধর্ম। ক্লিয়ার? সেই ক্যাটিনেশন ধর্মে কার্বন যে শৃঙ্খল রচিত হয়, চেন রচিত হয়, সেই চেনে কখনো কার্বন পরমাণু সংখ্যা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, একাধিক হতে পারে। তো আমরা যখন একটি কার্বন পাবো তখন তার মূল শব্দমূলটাকে আমরা ব্যবহার করব মিথ। একটি হলে মিথ, দুটি হলে ইথ, তিনটি হলে প্রোপ, চারটি হলে বিউট, পাঁচটা হলে পেন্ট, ছটি কার্বন থাকলে হেক্স, সাতটি কার্বন থাকলে হেপ্ট, আটটি কার্বন থাকলে অক্ট, নটি কার্বন থাকলে নন, 10টি কার্বন থাকলে ডেক। এই 10 পর্যন্ত তোমাদের লাগবে না। মাধ্যমিকের জন্য, নামকরণের জন্য তোমাদের মোটামুটি 5টা পর্যন্ত মুখস্থ করতে পারলেই হবে। এই 5টা, ঠিক আছে? জাস্ট 5টা তোমরা জেনে রেখো শব্দমূল, তাহলে হবে। এই 5টা তোমাদের মুখস্থ করতে হবে, মনে থাকবে। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। মিথ 1, ইথ 2, প্রোপ 3, 3, বিউট 4, পেন্ট 5। ব্যাস, এই 5টা মুখস্থ করলেই, শব্দমূল মুখস্থ করলেই IUPAC পদ্ধতিতে নামকরণ তোমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। নেক্সট হচ্ছে
এবারে আমরা যাব কার্যকরীমূলকের ব্যাপারে। এখানকার কিছু রীতিনীতি বলে দিই। কার্যকরীমূলকগুলো দেখো, OH প্রথমে আমরা লিখেছি OH। এই OH কার্যকরীমূলককে আমরা কি বলি? অ্যালকোহল গ্রুপ, তাই তো? কার্যকরীমূলক কাকে বলে বলেছিলাম না, যে সমস্ত মূলকগুলো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে, ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলি কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। এখানে OH এটাকে কি বলা হয়? অ্যালকোহলিক গ্রুপ, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ। আর এই OH যদি কোনো জৈব যৌগের নামের শেষে থাকে, তাহলে তার যে সাফিক্সটা যোগ হবে, তার যে প্রত্যয়টা যোগ হবে, সেই সাফিক্স বা প্রত্যয়টা হবে অল, OL অল। বাংলায় বললে আমরা বাংলাতেই বলবো অল অল। তাহলে OH থাকলে নামের শেষে একদম, এগুলো কিন্তু মুখস্থ ছাড়া কোনো গল্প নাই। ও নামের শেষে যদি হাইড্রক্সিল কার্যকরীমূলক থাকে, তাহলে সেখানে নামের শেষে আমরা বলবো IUPAC পদ্ধতিতে অল। যদি CHO, এটাকে কি বলি আমরা? CHO, এটাকে বলি অ্যালডিহাইড গ্রুপ। আর এই অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে, তাহলে নামের শেষে হবে অ্যাল। ঠিক আছে? অ্যালডিহাইডের অ্যালডিহাইডের প্রথম দুটো অক্ষর অ্যাল, এই অ্যালটা নেব আমরা বন্ড CHO, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকলে। যদি কোনো জৈব যৌগে বন্ড COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে নামের শেষে একে বলবো ওইক অ্যাসিড। মনে থাকবে? বন্ড COOH থাকলে ওইক অ্যাসিড, COOH বন্ড COOH এটা থাকলে নামের শেষে হবে ওইক অ্যাসিড। এগুলো কিভাবে অ্যাপ্লাই হবে, কিভাবে ব্যবহার করব, একে একে কিন্তু আসছি। ভালোভাবে মন দিয়ে কিন্তু ক্লাসটি করবে তোমরা, ঠিক আছে? আর যদি কিটোন গ্রুপ থাকে, এই যে C ডবল বন্ড O, এটাকে কিটোনিক গ্রুপ বলা হয়, কিটোন গ্রুপ। আর এখানে কিটোনিক গ্রুপ থাকলে নামের শেষে কিটোন, যৌগের নাম কিটোন, তাই ওর যে ওন শব্দটা আসছে না, সেই ওন নামের শেষে যুক্ত হবে। এই চারটে কার্যকরীমূলক মোটামুটি তোমরা যদি মুখস্থ করো, তাহলেই IUPAC পদ্ধতিতে নামকরণ তোমাদের হয়ে যাবে। কি বললাম আরেকবার দেখে নাও। OH থাকলে অল, CHO থাকলে অ্যাল, COOH থাকলে ওইক অ্যাসিড, আর কিটোন বা CO গ্রুপ থাকলে হয়ে যাবে তোমার ওন। ঠিক আছে? তাহলে কিটোনের ওন, অ্যালডিহাইডের অ্যাল, অ্যালকোহলের অল, কার্বক্সিলিক অ্যাসিডের ওইক অ্যাসিড। ব্যাস, নামের শেষে এগুলো থাকলে আমরা নামকরণের ক্ষেত্রে ব্যবহার করব। নেক্সট, এবারে এখানে চলে এসো। এই যে প্রতিস্থাপক গ্রুপ আছে না, যদি একটা কার্বন চেন তুমি কল্পনা করো, মনে করো এটা কার্বন চেন, তাহলে যে কোনো কার্বন চেনে এটা একটা কার্বন চেন যদি হয় না, প্রতিস্থাপক গ্রুপগুলো কিন্তু এই হয় উপরে না হয় নিচে থাকবে। মনে রেখো, পাশে থাকে না। এই যে CH3 একটা প্রতিস্থাপক গ্রুপ, এটা হয় এখানে থাকবে না হয় এখানে থাকবে, এই পাশে কিন্তু প্রতিস্থাপক গ্রুপ থাকে না। তাহলে প্রতিস্থাপক গ্রুপ কোথায় অবস্থান করে বোঝা গেল। আর থাকে তোমার ওই রকমই উপরে বা নিচে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের ক্ষেত্রে নিয়মটা একবার বলে দিই, একটু মন দিয়ে শুনে নাও। ফ্লোরিনের ক্ষেত্রে যদি কোনো জৈব যৌগে আমরা ফ্লুরিন পাই, তাহলে IUPAC পদ্ধতিতে ফ্লুরিনকে আমরা বলবো ফ্লুরো। ফ্লুরিন পেলে, F পেলে ফ্লুরো বলবো। ঠিক তেমনি যদি আমরা Cl পাই, তাহলে বলবো ক্লোরো। Cl পেলে ক্লোরো, F পেলে ফ্লুরিন, মানে ফ্লুরিন পেলে আমরা বলবো IUPAC পদ্ধতিতে ফ্লুরো, Cl পেলে ক্লোরো, Br পেলে ব্রোমো, I পেলে আয়োডো। ঠিক আছে? এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফ্লুরো, ক্লোরো, ব্রোমো এবং আয়োডো IUPAC পদ্ধতিতে এই প্রতিস্থাপকগুলোকে এইভাবে নামকরণ করতে হবে। F থাকলে কি বললাম? ফ্লুরো, Cl থাকলে ক্লোরো, Br থাকলে ব্রোমো, I থাকলে আয়োডো। যখন যখন আসবে আমি তখন এগুলোকে আবার রিপিট করে দেবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি নামকরণের রীতিনীতি IUPAC পদ্ধতির। এবারে আমরা আরও বেশ কিছু তথ্য এবারে জেনে নেব। তার আগে নামকরণ পদ্ধতিটা এবার একে একে মেন জায়গাতে আসতে হবে। সেটা কি না, দুটো জিনিস দেখো, একটা হচ্ছে নামকরণ আর একটা হচ্ছে নাম্বারিং করা। আগে নাম্বারিং করো, তারপরে নামকরণ করো। আগে নাম্বারিং করো, তারপরে
নামকরণ করো, এইটাকে একটু স্মরণ করে রাখতে হবে তোমাদের। এটা মুছে গেল কেন? ইন্টারন্যাশনাল মুছে গেলে তো হবে না। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাই তো? IUPAC পদ্ধতি চলছে এখন। IUPAC পদ্ধতিতে নামকরণ শেখা। তো দেখো, আমরা নাম্বারিং করার ক্ষেত্রে একটা জৈব যৌগে যখন IUPAC পদ্ধতিতে নামকরণ করব, তখন সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তার নাম্বারিং করা। তো এই নাম্বারিংটা কীভাবে করব? নাম্বারিং করার ক্ষেত্রে আমরা সব সময় প্রেফার করব ফাংশনাল গ্রুপকে, কার্যকরীমূলককে, যেটাকে আমরা FG বলি, ফাংশনাল গ্রুপ। তারপরে ফাংশনাল গ্রুপের পরে আমরা সবার আগে দেখব যে কম নাম্বারিংটা কম হবে কোন ক্ষেত্রে। ফাংশনাল গ্রুপ যাতে যেদিকে ফাংশনাল গ্রুপটা থাকবে সেদিক থেকে কিন্তু 1 2 3 4 শুরু করব আমরা। যদি কোনো ওরকম জৈব যৌগে মনে করো ফাংশনাল গ্রুপ নেই, কার্যকরীমূলক নেই, তারপরে আমরা তাকাবো কোন দিকে? ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা সেটা খুঁজে নেব। এবং ওই যৌগের নাম্বারিং করার ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কম সংখ্যায় কোন দিক থেকে আসছে সেদিক থেকে নাম্বারিং আমরা করব। আর লাস্ট যদি সেক্ষেত্রে কোনো যৌগের দ্বিবন্ধন ত্রিবন্ধনও না থাকে, তখন আমরা দেখব তার কোনো প্রতিস্থাপক আছে কিনা, অর্থাৎ ওই যে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, পেন্টাইল গ্রুপ, বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এইগুলো আছে কিনা দেখব। এই প্রতিস্থাপকগুলো তখন যেটাই কম নাম্বার পাবে সেই দিক থেকে নাম্বারিং করব, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি নাম্বারিংয়ের তোমার নিয়ম। তো দেখো, এখানে আমি লিখে দিলাম যে নাম্বারিং এর ক্ষেত্রে কি বললাম না, প্রথমে নাম্বারিং করতে হবে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? ঠিক তারপর ফাংশনাল গ্রুপের পরে আমরা নাম্বারিং করব হয় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেগুলো থাকে তাদের। ঠিক তারপরে আমরা নাম্বারিং করব প্রতিস্থাপকদের। মনে থাকবে, প্রথমে ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে তারা যাতে কম নাম্বার পাই সেদিক থেকে নাম্বারিং শুরু করব। 1 ফাংশনাল গ্রুপ যেদিকে থাকবে সেদিকে 1, তারপর 2 3 4 যটা কার্বন থাকবে তটা কার্বন দেব। তার ঠিক পরেই আমরা লক্ষ্য রাখব ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এই দুটো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যাতে কম সংখ্যক নম্বর পাই সেই দিক থেকে নাম্বারিং করার চেষ্টা করব। আর যদি সেটাও না থাকে তাহলে প্রতিস্থাপকগুলোর দিক থেকে, মানে কম সংখ্যক নম্বর পাবে প্রতিস্থাপকেরা, সেদিক থেকে নাম্বারিং করা শুরু করব, ঠিক আছে? তো এখানে সব সময় মাথায় রেখো, আমরা নাম্বারিং কার মাথায় করব? শুধুমাত্র কার্বন অ্যাটমের মাথায়। কার্বন যেখানে থাকবে তার মাথায় 1, সেকেন্ড কার্বনের মাথায় 2, থার্ড কার্বনের মাথায় 3, কার্বন অ্যাটমের মাথায় কিন্তু নাম্বারিংটা হয়। আর এক্ষেত্রে আর একটা জিনিস, নাম্বারিংয়ের পরে আমরা এবার নামকরণের ক্ষেত্রে কিন্তু যখন আমরা নামকরণ করব তখন আবার এর উল্টো ঘটনা ঘটবে। তাহলে আমি লিখলাম এখানে নামকরণ এর ক্ষেত্রে এর উল্টো ঘটনা বলতে কি, অর্থাৎ প্রতিস্থাপকের নামটা আগে করতে হবে, তখন প্রতিস্থাপক, ঠিক তারপরে ডাবল বন্ড, সেকেন্ড ট্রিপল বন্ড, তারপরে FG মানে ফাংশনাল গ্রুপ, অর্থাৎ যে ফাংশনাল গ্রুপটা সবার আগে হচ্ছিল এখন আবার সেটা সবার পরে হবে। এখানে দেখো FG ছিল 1 নম্বরে, এখানে FG গেল লাস্টে, ঠিক আছে? এখানে দেখো নাম্বারিংয়ের ক্ষেত্রে ডাবল বন্ড, সেকেন্ড বন্ড, ট্রিপল বন্ড এটা মাঝখানে ছিল। নামকরণের ক্ষেত্রেও কিন্তু ডাবল বন্ড, ট্রিপল বন্ড মাঝখানেই থেকে গেল। আর নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রতিস্থাপকটা একদম শেষে ছিল, নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপক সবার আগে হবে। বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু তোমাদের নোট করে রাখতে হবে। আমি আবার বলি, একটা নাম্বারিংয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে নামকরণের ক্ষেত্রে। এইটা নাম্বারিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা নামকরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। দেখে নাও, ফাংশনাল গ্রুপ সবার আগে, যেখান থেকে স্টার্ট করতে পারি নামকরণ ফাংশনাল গ্রুপ। যদি না থাকে তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সেটাও যদি না থাকে তাহলে প্রতিস্থাপক, অর্থাৎ এরা কম নম্বর পাবে। ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে সেখান থেকে 1,
2 3 করে শুরু করব। নামকরণের বেলায় উল্টোটা, প্রতিস্থাপকের নামটা সবার আগে লিখব, তারপরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, তারপরে শেষে ফাংশনাল গ্রুপের নামকরণ করব। এটা হচ্ছে আমাদের নামকরণের রীতি। ঠিক আছে, ক্লিয়ার তো এত দূর অবধি? আশা করি ক্লিয়ার। এবারে দেখো প্রতিস্থাপকদের বেলায় আমরা যেটা একটুখানি বলে নিই, যে যারা প্রতিস্থাপক ছিল কি বলেছিলাম, মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি অ্যালকিল গ্রুপ যেগুলো, সেগুলো প্রতিস্থাপক, আর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো মনে করো কোনো একটা যৌগে কোনো, আচ্ছা যখন আসবে সেরকম উদাহরণ আমি তো আরও ডিটেলসে বলবো, কিন্তু আগে আমি নামকরণ শুরু করার আগে একটু টাচ দিয়ে রাখছি। কোনো একটা কার্বন চেনে মনে করো একই জায়গায় ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, অথবা একই জায়গায় ব্রোমিন আছে, আয়োডিন আছে। তো নামকরণের ক্ষেত্রে তুমি তখন কাকে আগে লিখবে? দুটোই তো প্রতিস্থাপক। নামকরণের ক্ষেত্রে দেখো প্রতিস্থাপককে আগে লিখতে হয়, তাহলে ক্লোরিনও প্রতিস্থাপক, ব্রোমিনও প্রতিস্থাপক, কাকে আগে লিখবে? তখন একটা কথা মাথায় রেখো, প্রতিস্থাপকদের আবার অ্যালফাবেটিক্যালি নামকরণ করতে হয়। অর্থাৎ প্রতিস্থাপক দুটো যদি একই ঘরে পড়ে, কার্বনের নাম্বারটা যদি দুটো প্রতিস্থাপক যদি একই ঘরে থেকে যায়, তাহলে অ্যালফাবেটিক্যালি যেটা কম, অর্থাৎ প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তো বি ফর ব্রোমিন, সি ফর ক্লোরিন। তাহলে ক্লোরিন আর ব্রোমিন যদি একই গ্রুপে থেকে যায়, একই তোমার কার্বন অ্যাটমের উপরে থেকে যায়, সেক্ষেত্রে ব্রোমিনের নামটা আগে করব, তারপরে ক্লোরিনের নামটা, অর্থাৎ ব্রোমো আগে আসবে, তারপরে ক্লোরো আসবে। এটা যখন আমি এইরকম টাইপের কোনো নামকরণ পাবো তখন একবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার? এবারে আবার নামকরণের জন্য ফিরে আসছি আমরা আবার প্রথম সেই যেখানে বুঝিয়েছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এটাই আমাদের নামকরণের স্টার্টিং। দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সেটা অ্যালকেন, কার্বন কার্বন ডাবল বন্ড যদি থাকে তাহলে সেটা অ্যালকিন, কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটা অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের নামের শেষে আছে কোন প্রত্যয়? এন। অ্যালকেন, এন, এন, অর্থাৎ অ্যালকেনের জন্য আমরা লিখব এন। তো দেখো এখানে যদি আমরা তিনটে ঘর করি, মজার ঘর, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, তাহলে আমরা দেখো প্রথম যে সরলতম অ্যালকেন আমরা জানি, পৃথিবীর প্রথম যে অ্যালকেন সেটা হচ্ছে কি না মিথেন। পৃথিবীর প্রথম সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন। কেন এর নাম মিথেন? আইইউপিএসসি পদ্ধতি থেকে মিথেন কেন বলবো না? মিথেন বলবো এই কারণেই, দেখো মিথেনের সংকেতটা কি আমরা জানি, CH4। ঠিক আছে, কি করে হয় দেখে নাও। সি, কার্বনের 4টে হাত, এগুলো কি দ্বারা পূরণ করব? হাইড্রোজেন। কিছু না পেলে তখন হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবে। ঠিক আছে, কার্বনের সঙ্গে চারপাশে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন তৈরি করে। তাহলে এটার সংকেত কি? CH4। একটা কার্বন দেখো এই চেনে কার্বনের তোমার সংখ্যা, অ্যাটম সংখ্যা কটা? একটি। একটি কার্বন হলে তোমাদের আমি আগে বলেছিলাম, এখানে আরেকবার লিখে দিই, 5 অবধি লিখে দিই। হ্যাঁ, C1 মানে মিথ, আরেকবার লিখে দিচ্ছি আমি, C2 মানে ইথ, C3 মানে প্রোপ, C4 মানে বিউট, C5 মানে পেন্ট। ব্যাস, এ অবধি আমি লিখে রাখলাম। একটা আছে দেখো কার্বন পরমাণু, একটা হলে কি বলে তাকে? মিথ। তাহলে এখানে কি লিখবো আমি? মিথ প্লাস। এইটা প্রত্যেকটা বন্ড দেখো, কার্বনের প্রত্যেকটা বন্ড হচ্ছে সমযোজী এক বন্ধন। তাহলে এক বন্ধন যদি থাকে তাহলে তাকে কি বলি আমরা? কার্বন কার্বন এক বন্ধন থাকলে কি বলি তাকে আমরা? অ্যালকেন। তাহলে অ্যালকেনের প্রত্যয়টা কি? এন। অ্যালকেনের প্রত্যয় হচ্ছে এন, তাহলে মিথ যুক্ত এন, তাহলে কি হলো? মিথেন। আর এই কারণেই প্রথম যৌগ হচ্ছে অ্যালকেনের, অ্যালকেন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে মিথেন। ঠিক পরপর পরপর যদি আমরা যাই, তারপরেরটা কী হবে তোমরা জানো, প্রত্যেক সমগণীয় শ্রেণীর অন্তর হচ্ছে CH2, তাহলে পরের যৌগ কত হবে? CC যোগ করলে C2, H2 আর H6 যোগ করলে H4 যোগ করলে H6, তারপরেরটা C3 H8, তারপরেরটা C4 H10। এভাবে তুমি নামতেই থাকবে, নামতেই থাকবে। দেখো ঠিক আছে, C8 8
18, C9 H20, C10 H22। ক্লিয়ার? এই যে তুমি নামলে 10 পর্যন্ত, এদের নামগুলোও কিন্তু পরপর তুমি চোখ বন্ধ করে IUPAC পদ্ধতিতে অ্যালকেনের নাম বলে দিতে পারবে। মিথেন, প্রথম যৌগ, একটা কার্বন আছে, মিথ যুক্ত এন, মিথেন। নেক্সট দেখো কি আছে, দুটো কার্বন আছে, C2H6, ইথেন, ইথ যুক্ত এন। তারপর 3 নম্বরে কি ছিল, প্রোপ, তাহলে প্রোপ যুক্ত এন, প্রোপেন। বিউট যুক্ত এন, বিউটেন। পেন্ট যুক্ত এন, পেন্টেন। ব্যাস, অ্যালকেন শ্রেণীর যদি যে কোনো নাম তোমাকে IUPAC পদ্ধতিতে বলতে বলে, তুমি চোখ বন্ধ করে পরপর 10 পর্যন্ত বলে দিতে পারবে। মিথাইন, ইথাইন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। ব্যাস, ঠিক আছে। তুমি শুধু লক্ষ্য করবে ওই চেনে কার্বনের সংখ্যা কত। একটি কার্বন থাকলে মিথ, দুটি কার্বন থাকলে ইথ, তিনটি কার্বন থাকলে প্রোপ, চারটি কার্বন থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট। আমাদের ক্লাস 10-এ 5টা কার্বন পর্যন্ত আমরা মুখস্থ করব। এবারে যদি সেই বন্ধনগুলো দ্বিবন্ধন চলে আসে, অর্থাৎ যে সমস্ত যৌগে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাকে আমরা বলি অ্যালকিন। দেখো একটা ডাবল বন্ড দিয়ে দেখো, এই কার্বন ডাবল বন্ড কার্বন, কার্বনের এখানে দেখো দুটো হাত পূরণ আছে, তাহলে আর কটা হাইড্রোজেন এখানে লাগবে, দুটো, CH2। এই কার্বনটারও দুটো হাত আছে এখানে, দুটো বন্ধন মানে দুটো হাত, আর কটা লাগবে হাইড্রোজেন, কটা লাগবে, দুটো। তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি বলবো, দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে ইথ, ডাবল বন্ড আছে, তাহলে নামটা কিভাবে হচ্ছে দেখো, ইথ যোগ ডাবল বন্ডের জন্য প্রত্যয়টা কি হয়, অ্যালকিন। ডাবল বন্ড থাকলে অ্যালকিন, তাহলে প্রত্যয় হবে ইন। ইথ যুক্ত ইন কি হবে, ইথিন। ইথ যুক্ত ইন, ইথিন। ঠিক তেমনি ইথিনের পরবর্তীতে যদি তোমার 3টে কার্বনযুক্ত কোনো কার্বন চেন থাকে এবং সেখানে ডাবল বন্ড থাকে, তাহলে তাকে কি বলবো, প্রোপিন। যদি 4টে কার্বনযুক্ত কোনো ডাবল বন্ডযুক্ত কার্বনের শৃঙ্খল থাকে, তাহলে তাকে কি বলবো সেই যৌগকে, বিউটিন। 5টা থাকলে পেন্টিন, ওই রকম 6টা থাকলে হেক্সিন, হেপটিন। পর কিন্তু আমরা 10 পর্যন্ত বলে দেব। আমাদের দরকার কটা, 5টা। তাহলে তোমার প্রথমে আমরা কি বললাম, ইথিন, তারপরে প্রোপিন, তারপরে তোমার বিউটিন, তারপরে পেন্টিন। ব্যাস, পেন্টিন পর্যন্ত তোমরা মনে রাখবে, তাহলেই হবে। এবারে দেখো লাস্ট হচ্ছে অ্যালকাইনের সিরিজ। অ্যালকাইন কাকে বলে আমরা জানি, যে যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড ত্রিবন্ধন থাকে, তখন সেই যৌগকে আমরা বলবো অ্যালকাইন। আর অ্যালকাইনের নামের শেষে বিভক্তিটা কি হয়, আইন। অ্যালকাইন থাকলে হয় আইন। তো এখানে দেখো একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দেওয়া যাক অ্যালকাইনের। মনে করো এই কার্বন ট্রিপল বন্ড কার্বন, তাহলে এর 3টে হাত পূর্ণ আছে, একটা হাইড্রোজেন লাগবে। এই কার্বনটা 3টে হাত পূর্ণ আছে, তাহলে এখানেও একটা হাইড্রোজেন লাগবে। তাহলে এই যে যৌগটা পেলাম আমরা, CH ট্রিপল বন্ড CH, এর নাম কি হবে, দুটো কার্বন, তাহলে ইথ। আর ট্রিপল বন্ডের জন্য বিভক্তি কি হবে, অ্যালকাইনের জন্য বিভক্তি আইন। তাহলে ইথ, এখানে হবে ইথ যুক্ত আইন, তাহলে কি হবে, এটাকে আমরা বলতে পারি ইথাইন। ওই জন্যই এটার IUPAC পদ্ধতিতে নাম হচ্ছে ইথাইন। ঠিক আছে, তো এখানে দুটোর জন্য ইথাইন হলো, 3টে হলে প্রোপাইন, 4টে হলে বিউটাইন, 5টা হলে পেন্টাইন। পরপর কিন্তু একইভাবে একই সিরিজের অন্তর্গত যৌগগুলোর নামকরণ আমরা করতে পারি। তাহলে যদি অ্যালকেন হয়, সিরিজটা কী বলবো পরপর, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। বাকি 5টার দরকার নাই, প্রথম 5টা করলেই যথেষ্ট। যদি অ্যালকিন হয়, ডাবল বন্ড যদি থাকে, তাহলে আমরা ইথিন থেকে শুরু করব, ইথিন, প্রোপিন, তোমার বিউটিন, পেন্টিন। ঠিক আছে, আর যদি অ্যালকাইন হয়, তাহলে আমরা বলবো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের IUPAC পদ্ধতিতে নামকরণ। এবারে আমরা দেখো সোজা চলে যাব বেশ কিছু পদার্থের নামকরণে। তাহলেই উদাহরণ দিলেই কিন্তু তোমাদের নামকরণ ব্যাপারটা খুব সহজেই মাথায় চলে আসবে। পরীক্ষায় আসা মতো বেশ কিছু নামকরণ নিয়ে আমরা চলে এবারে পরপর
কি তাদের নামকরণ করা যায় একবার আলোচনা করে দেখে নেব, ঠিক আছে? চলো আমরা কয়েকটি যৌগের ঠিক একদম মোটামুটি মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় বারবার যেগুলো কোয়েশ্চেন বিগত দিনে এসছে সেরকম বেশ কিছু আমরা উদাহরণ নিয়ে আজকের নামকরণগুলো করব। এগুলো তোমরা অবশ্যই কোনো জায়গায় নোট ডাউন করে নেবে, টুকে নেবে, ঠিক আছে? তো দেখো, মনে করো একটি নামকরণ থাকলো, প্রথমেই আমরা 1 নম্বর দিয়ে শুরু করছি। আজকের IUPAC পদ্ধতির প্রথম নামকরণ তোমরা টুকে নেবে। মনে করো সি বন্ড সি বন্ড সি বন্ড সি, 4টে কার্বন দিয়ে একটা নামকরণ রয়েছে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে একে হাইড্রোজেন দিয়ে এই যৌগটাকে ভরাট করা। সেটা কিভাবে? এখানে কার্বন আছে, দেখো কার্বনের একটা হাত আছে, তাহলে আর কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনটার দুপাশে দুটো আছে, তাহলে 2টো। এই কার্বনের দুপাশে দুটো হাত আছে, তাহলে আরও 2টো। এই কার্বনটার একটা হাত রয়েছে, তাহলে কটা লাগবে? 3টে। তাহলে যৌগটা কি পেলাম? CH3 CH2 CH2 CH3 CH3 CH2 CH2 CH3। এবার এর যদি আমরা নামকরণ করতে চাই তাহলে দেখো 1 2 3 4, আবার এদিক থেকে করলে 1 2 3 4, যে কোনো দিক থেকেই তুমি এক্ষেত্রে নামকরণ করতে পারো, কারণ যৌগটা একটা নর্মাল যৌগ, এটা কোনো শাখা নেই, এর কোনো কার্যকরীমূলক নেই, এর কোনো প্রতিস্থাপকও নেই, সুতরাং যে কোনো দিক থেকে তুমি নাম্বারিং করতে পারো, ঠিক আছে? তো মনে করো আমি এই নাম্বারিংটাই করলাম। তো এখানে IUPAC পদ্ধতিতে আমরা প্রথমেই নাম্বারিং করার পরে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে কার্বনের সংখ্যা কটা। 1 2 3 4টে। 4টে হলে আমরা কি পাই? বিউট। এখানে লিখে দাও বিউট, ঠিক আছে? এটা দেখো 3টে যে বন্ড আছে, বন্ড 3টেই কিন্তু এক বন্ধন, অর্থাৎ সিঙ্গেল বন্ড। এক বন্ধন যদি কার্বন কার্বন থাকে তাহলে তাকে আমরা কি বলি? অ্যালকেন। আর অ্যালকেন হলে নামের শেষে কি যুক্ত হয়? এন। তার জন্য এর নাম কি হবে? বিউটেন। বিউটেন। এটার কোনো শাখা নেই, শাখা নেই বলে এটাকে নামের আগে আমরা এন, ছোট ছোট হাতের এন লিখতে পারি। এটাকে বলা হয় নর্মাল বিউটেন। নর্মাল বিউটেন, ঠিক আছে? আরও ভালোভাবে বললে বিউট, এই যে এনটা কোথায় আছে? বিউট 1N, এটা কিন্তু একদম প্রপার নামকরণ হবে, বিউট 1N। তো আমরা এটাকে সংক্ষেপে বলবো বিউটেন। বোঝা গেল? তাহলে এটার IUPAC পদ্ধতিতে নাম যদি পরীক্ষায় আসে আমরা লিখে দেবো বিউট 1N অথবা বিউটেন, যা লিখবে নাম্বার কিন্তু পাবে। ব্যাস, এটা মুছে দিলাম। নেক্সট নাম্বার 2, যেগুলো হবে পরপর পরপর কিন্তু টুকে নেবে, এর মধ্যেই পরীক্ষায় পেয়ে যাবে। আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাব। মনে করো নেক্সট আমরা দিলাম CH3 2 নম্বর, CH3 বন্ড CH, আচ্ছা আমি CH3 দিলাম না, তোমাদের বন্ডটা তৈরি করে দেখাচ্ছি। C বন্ড C বন্ড C, এখানে মনে করো অ্যালকোহলিক গ্রুপ আছে, ঠিক আছে? OH গ্রুপটা এখানে আছে মাঝখানে। তো এক্ষেত্রে আগে হাইড্রোজেন দিয়ে ভরাট করো। একটা বন্ড আছে CH3, কার্বনের 3টে বন্ড আছে, তাহলে একটা হাইড্রোজেন লাগবে। এই কার্বনের একটা বন্ড আছে, তাহলে কটা লাগবে বলো? 3টে। ব্যাস, এইচটা ভালো করে দাও। তো এখানে দেখো যদি নাম্বারিং করি এক্ষেত্রেও তাই, আমরা বাম দিক থেকে নাম্বারিং করলে 1 2 3, আবার ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3। দুটো ক্ষেত্রেই দেখো কার্যকরীমূলক যেটা রয়েছে OH, সেটা দুটো ক্ষেত্রে বাম দিক বা ডান দিক যেদিক থেকেই নাম্বারিং করো না কেন, দুই ক্ষেত্রেই কিন্তু OH এর পজিশন হচ্ছে 2 নম্বরে, তাই না? তাহলে নাম্বারিং তুমি যে কোনো একদিকে করতে পারো। তো আমি মনে করো এদিক থেকেই করলাম, ঠিক আছে? এদিক থেকেই করলাম, মুছে দিলাম তাহলে বাকিটা। তাহলে এই যৌগটার IUPAC পদ্ধতিতে নামকরণ কি হবে? নাম্বারিং আমার হয়ে গেল, নাম্বারিংয়ে কোনো সমস্যা নেই, যে কোনো একদিক থেকে করলেই হবে। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কার্বনের মূল যে শব্দমূল যেটাকে তোমরা বলছো, সেই শব্দমূলের কার্বন সংখ্যা কটা? 1 2 1 2 3টে। 3 থাকলে কি হবে? মূল ধাতুটা কি? শব্দমূলটা প্রোপ, লিখলাম প্রোপ, ঠিক আছে? এই যে তোমার OH কার্যকরীমূলকটা আছে, এই OH কার্যকরীমূলকটা কত নম্বরে আছে? 2 নম্বরে। OH থাকার জন্য মনে করে দেখো, OH থাকার জন্য নামের শেষে আমরা কি ব্যবহার করি? আমরা বলেছিলাম কিন্তু
আমরা বলেছিলাম যদি অসুবিধা হয় আমি এখানেও একবার লিখে দিই, ওএইচ থাকলে আমরা বলেছিলাম অল, সিএইচও থাকলে আমরা বলেছিলাম অ্যাল, সি ডবল ওএইচ থাকলে আমরা বলেছিলাম উইক অ্যাসিড, উইক অ্যাসিড। আর কিটোন গ্রুপের জন্য আমরা বলেছিলাম ওন, ও ন ওন। তাহলে এখানে আছে কোনটা, এই ওএইচ আছে, তাহলে হবে কোনটা, অল। তাহলে অল যদি হয় প্রোপ কত নম্বরে, 2 নম্বরে, টু অল। এটা প্রোপ হবে না, অ্যাকচুয়ালি মূল ধাতুটা কি প্রোপ থেকে কি হচ্ছে, সব সিঙ্গেল বন্ড আছে তাই প্রোপেন, কিন্তু যেহেতু এই অল এটা একটা ভাওয়েল তার জন্য এটাকে বলা হয় প্রোপান, এটাকে বলা হয় প্রোপান, নামটা হয়ে গেল প্রোপান টু অল, বা তোমরা বলতে পারো প্রোপানল, নামের শেষে টু, দুটোই কিন্তু ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, বলতে পারি আমরা প্রোপান টু অল বা প্রোপানল টু, প্রোপান টু অল বা টু প্রোপানল, টু প্রোপানল, প্রোপানল টু, যা ইচ্ছা, ঠিক আছে, কোনোটাই ভুল হবে না। টু প্রোপানলও বলে অনেকে, প্রোপা, এটাও ঠিক, বুঝতে পেরেছ? তাহলে কি করলাম আমরা, প্রথমে ওএইচটা কম সংখ্যায় হবে এমন করে নাম্বারিং করে দেখলাম আমরা দুটো দিক থেকে নাম্বারিং করতে পারি, দুটো ক্ষেত্রেই ওএইচটা 2 নম্বর পজিশনে আসছে, এই দেখো 2 নম্বর পজিশনে ওএইচ, তাই দুটো ক্ষেত্রে আমরা বাম দিক বা ডান দিক কোনো ভুল হবে না। তারপরে কি করলাম, 3টে কার্বন আছে বলে মূল ধাতুটা প্রোপ এবং সেখান থেকে হয়ে গেল প্রোপান, যেহেতু সব সিঙ্গেল বন্ড আছে তাই অ্যালকেন বলে প্রোপান হয়ে গেল। প্রোপেন হওয়া উচিত ছিল কিন্তু এই ভাওয়েলের জন্য প্রোপান। আর অলটা কত নম্বরে আছে, 2 নম্বরে, তাই প্রোপান টু অল, অথবা তুমি এটাকে বলতে পারো প্রোপানল টু, অথবা বলতে পারো টু প্রোপানল, যেটা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। নেক্সট, এবারে আমরা 3 নম্বর উদাহরণে চলে যাব। খুব কঠিন কিন্তু নয়, একটু ধাপে ধাপে বুঝে নাও, বিভিন্ন রকমের উদাহরণ একটা করে আমরা নিয়ে আলোচনা করব। মনে করো পরীক্ষায় তোমার এলো এটা CH3CHO, এটা দিল, বললো এর IUPAC পদ্ধতিতে, IUPAC পদ্ধতিতে নামকরণ করো। তখন কি করব আমরা, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে চেনো আগে, এখানে একটা কার্যকরী মূলক আছে তাই না, সেটা কোনটা, CHO, এই যে CHO। আর CHO থাকলে তাকে আমরা কি বলি, অ্যালডিহাইড কার্যকরী মূলক। আর অ্যালডিহাইড কার্যকরী মূলকের নামের শেষে কি হয়, অ্যাল, সে কথায় পরে আসছি, আগে নাম্বারিং করো। তাহলে কার্যকরী মূলকের দিকে কি হবে, 1, এটা 2, দুটোকে আমরা নাম্বারিং করে দিলাম। কার্যকরী মূলকটা কম সংখ্যায় হবে, তাই CHOর মাথায় যেহেতু কার্বন আছে CHOর মধ্যে, তাই কার্বন সে নিজে 1 নম্বর হলো আর বাকিটা 2 নম্বর হলো। তাহলে 2 অ্যাটম, কার্বন অ্যাটমের সংখ্যা 2। আচ্ছা, তাহলে 2 যদি হয় মূল ধাতুটা কী হবে, 2 হলে দেখো ইথ, ঠিক আছে। তাহলে হওয়া উচিত কী ছিল, এখানে দেখো সবই সিঙ্গেল বন্ড তাই না, এটা কিছু নয়, মানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে হওয়া উচিত ছিল ইথ থেকে অ্যালকেন হলে ইথেন। আর এই অ্যালডিহাইডের জন্য এর নামের শেষে হবে অ্যাল, তাহলে ইথ, নামের শেষে এখানে হবে অ্যাল, অ্যালটা কত নম্বরে, 1 নম্বরে, ইথ 1 অ্যাল, এটা হবে ইথেন 1 অ্যাল। তার মানে সমান সমান আমরা কি লিখতে পারি, ইথানল 1, ইথানল, সরি নল হবে না, ইথানল 1 বলতে পারো, ঠিক আছে। ইথেন 1 অ্যাল, বা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ইথানল। নামের শেষে যদি 1 আসে না, এই 1 দিলেও হয় না দিলেও হয়, এটা না দিলেও হবে, তাহলে তুমি বলতে পারো ইথানল, ঠিক আছে। নেক্সট, পরবর্তীতে আরও একটি উদাহরণ মুছে দিলাম। এবারে আমরা চলে যাব 4 নম্বর উদাহরণ, ঠিক আছে। 4 নম্বরে CH3 এখানে ডাবল বন্ড ও আছে, ঠিক আছে। ব্যাস, দেখো তাহলে নাম্বারিং কিভাবে করব, এখানে আমরা কার্যকরীমূলক কাকে পাচ্ছি, কিটোন, দেখো C ডবল বন্ড ও, এটা কিটোন গ্রুপ তাই না,
এই যে সি ডাবল বন্ডও কিটোন গ্রুপ। তাহলে নাম্বারিং করো, যে কোনো একদিক থেকে নাম্বারিং করো, 1 2 3, এদিক থেকে করলে 1 2 3, দুটো ক্ষেত্রেই কিন্তু কিটোন গ্রুপটা 2 নম্বরে পড়ছে। তো 3টে যদি কার্বন থাকে তাহলে 3টে কার্বনের জন্য কি হয়? প্রোপ। আর কিটোন গ্রুপের জন্য নামের শেষে কি হয়? অন। তাহলে এটা হবে প্রোপ থেকে, সবই যেহেতু দেখো সিঙ্গেল বন্ড, তাই প্রোপান, প্রোপেন বলবো না, কিন্তু ওই যে কিটোনের অন, ওটা ও আছে তোমার, যেহেতু ভাওয়েল, তাই প্রোপান টু অন, প্রোপান টু অন, বা এটাকে বলতে পারো তোমার 2 প্রোপানন। কি বলতে পারি আমরা? প্রোপান টু অন বা 2 প্রোপানন। 2, এটা অবলিক দিলাম, 2 প্রোপানন। সন্ধি করে দাও, এই যে দন্তন্য ও দন্তন্য মানে দন্তনয়কার দন্তন্য, 2 প্রোপানন। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কার্বনের সঙ্গে অক্সিজেনের ডাবল বন্ড রয়েছে এখানে, তাই না? কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে, সে বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কার্বন কার্বন কি বন্ড আছে সেটাই আমরা দেখব। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেটা অ্যালকেন, কার্বন কার্বন ডবল বন্ড থাকলে সেটা অ্যালকিন, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে সেটা অ্যালকাইন। কার্বনের সঙ্গে অন্য কোনো অ্যাটম কোন বন্ডে আছে, ডাবল বন্ড কি, ট্রিপল বন্ড কি, সিঙ্গেল বন্ড, সেটার দিকে তাকানোর দরকার নেই। অনেকে এখানে এই যে ডাবল বন্ডটা দেখে ভুল করতে পারো, হয়তো ভাবতে পারো প্রোপিন হবে, কিন্তু এখানে প্রোপিনের কোনো গল্প নেই। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সুতরাং এটা প্রোপেন, ভাওয়েলের জন্য প্রোপান। আর 2 নম্বরে অনটা আছে, অর্থাৎ কিটোন গ্রুপ 2 নম্বরে আছে, তার জন্য প্রোপান টু অন, ওটাকে সংক্ষেপে বলতে পারি 2 প্রোপানন। ব্যাস, দেখে নাও, টুকে নাও। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আইউপ্যাক নেম নাম্বার 5 নম্বর উদাহরণ। দেখো কি, সবগুলো কাছাকাছি, একটু এদিক ওদিক, ঠিক আছে? এবারে মনে করো CH3 বন্ড COOH, IUPAC পদ্ধতিতে এর নামকরণ কিভাবে হবে? নাম্বারিং করো, কার্বন কার্বন কার্যকরীমূলক এটা, সুতরাং 1, এটা 2, ঠিক আছে? দুটো আছে, তাহলে কী হবে? দুটো থাকলে ইথ, দুটো থাকলে দেখো মূল ধাতুটা কী হবে? ইথ। আর সিঙ্গেল বন্ড আছে বলে ইথেন। আর COOH থাকলে নামের শেষে কী হয়? ওইক অ্যাসিডটা ক নম্বরে আছে? 1 নম্বরে, অর্থাৎ COOHটা 1 নম্বরে আছে, তাহলে ওইক অ্যাসিড 1 নম্বরে, তাহলে ইথ 1 নম্বরে আছে, ওইক অ্যাসিড, ইথ 1 নম্বরে আছে, ওইক অ্যাসিড, তাহলে কী হবে? ইথান, ইথ থেকে ইথান 1 উইক অ্যাসিড, ইথান 1 উইক অ্যাসিড। এটাকে আমরা বলতে পারি 1 ইথানোইক অ্যাসিড, বা 1টা না বলে শুধু বলতে পারি এই দন্তন্য আর ও যুক্ত হয়ে দন্তন্যয় ওকার দিয়ে দিলাম, ইথানোইক অ্যাসিড। তোমরা লিখবে ইথানোইক অ্যাসিড। এই 1কে কিন্তু নামের পরে ইথানোইক অ্যাসিড 1ও দিতে পারো, আবার লিখতে পারো 1 ইথানোইক অ্যাসিড, আবার কোনোটাই না দিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। 1 ইথানোইক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড 1, বা 1কে বাদ দিয়ে দাও, শুধু ইথানোইক অ্যাসিড লিখলেই IUPAC পদ্ধতিতে নামকরণ হয়ে যাবে। CH3 COOH মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড। ব্যাস, নেক্সট এবারে আমরা চলে যাব উদাহরণ নম্বর 6। আস্তে আস্তে কিন্তু কিছু কঠিন নামকরণ আমাদের করতে হবে। এবারে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। দেখো 6 নম্বর উদাহরণ। এখানে মনে করো কার্বন কার্বন ডবল বন্ড কার্বন বন্ড কার্বন, এই কার্বনের নিচে একটা CH3 আছে, ঠিক আছে? এরকম একটা চেন দেওয়া আছে মনে করো, তো চেনটাকে আগে হাইড্রোজেন দিয়ে পূরণ করো, এরকম চেনকে হাইড্রোজেন দিয়ে পূরণ করো, তারপরে নামকরণ করব আমরা, ঠিক আছে? এই কার্বনটার কটা হাত আছে? একটা, তাহলে কটা লাগবে হাইড্রোজেন? 3টে দিয়ে দিলাম। এই কার্বনটার 2 একে 3টে একে 4টে, অলরেডি 4টে হাত পূরণ হয়ে গেল, আর হাইড্রোজেন কিন্তু লাগবে না। এই কার্বনটার 2 একে 3টে, তাহলে একটা লাগবে হাইড্রোজেন। এই কার্বনটার একটা আছে, তাহলে 3টে লাগবে।
এই কার্বনটার একটা আছে, 3টে লাগবে, ব্যাস। এবারে যে যৌগটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই যৌগটার IUPAC পদ্ধতিতে নামকরণ আমাদেরকে করতে হবে। কি আছে? CH3, C ডাবল বন্ড CH3, C এর নিচে আবার একটা CH3 আছে। এই CH3-কে কি বলবো বলো তো? আমরা বলেছিলাম এটা হচ্ছে মেন চেন। এই CH3, CH3 এটা হচ্ছে মেন চেন, প্রধান যে শৃঙ্খল সেটা হচ্ছে এইটা। এর সঙ্গে ঠিক লম্বভাবে নিচের দিকে দেখো একটা গ্রুপ ঝুলছে, যেটাকে আমরা বলি প্রতিস্থাপক গ্রুপ, বা যেটা হচ্ছে তোমার আরও ভালোভাবে বললে অ্যালকিল গ্রুপ, আরও ভালোভাবে বললে এর নাম কি? মিথাইল গ্রুপ। CH3 মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণের ফলে CH3 গ্রুপ তৈরি হয়, তার জন্য একে আমরা বলবো মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ। তাহলে এর নামকরণ কি করে করব? দেখো, আমরা প্রথমেই যে বলেছিলাম নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপকের নাম আগে, ডাবল বন্ড ট্রিপল বন্ড তারপরে, ফাংশনাল গ্রুপ তারপরে। আর নাম্বারিংয়ের ক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপ আগে। ফাংশনাল গ্রুপ আছে এখানে কোথাও নেই, দেখো ফাংশনাল গ্রুপ নেই। তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড। তাহলে এইটা যেদিক দিয়ে নাম্বারিং করলে কম সংখ্যক হবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে, কারণ প্রতিস্থাপক গ্রুপ হচ্ছে ডাবল বন্ডেরও পরে। তাহলে আগে আমরা ডাবল বন্ডকে প্রেফার করব নাম্বারিংয়ের ক্ষেত্রে। তাহলে নাম্বারিং দুদিক থেকেই করছি আমি, দেখো 1 2 3 4, এদিক থেকে করো 1 2 3 4। এবার তোমরা আমাকে বলো এই ডাবল বন্ডটা কোথায় আছে? দেখো 2-এর মাথাতেও আছে, 3-এর মাথাতেও আছে। এদিক থেকে যদি করি 2 নম্বর কার্বন পরমাণুর মাথাতে আছে, 3 নম্বরের মাথাতেও আছে ডাবল বন্ড। তাহলে কম সংখ্যক কোনটা? এইটা। আবার নিচ দিয়ে যদি করি তাহলে 2-এর মাথাতেও আছে, 3-এর মাথাতেও আছে। তাহলে আমরা যে কোনো একদিকে নাম্বারিং করতে পারি, কিন্তু করব আমরা কোন দিকে না? এক্ষেত্রে দেখো ডবল বন্ডটাতে উপর নিচ দুটোই সমান, কিন্তু আরও একটা আছে ডবল বন্ডের পরে প্রতিস্থাপক গ্রুপ, যেটা আবার বাম দিক থেকে করলে নাম্বারিং কম হচ্ছে, দেখো 2, আর এদিক থেকে করলে 3। তাহলে আমরা উপরেরটা মুছে দিলাম। বোঝা গেল তো? কার্বন চেনের উপর থেকে যদি নামকরণ করি 1 2 3 4, আবার নিচ থেকে যদি করি 1 2 3 4, তাহলে ডাবল বন্ডের কোনো পরিবর্তন হচ্ছে না, দুটো ক্ষেত্রেই 2 নম্বরেই আসছে ডাবল বন্ড। কিন্তু এই যে মিথাইল গ্রুপ আর একটা আছে, এ আবার দেখো বাম দিক থেকে যদি করি আমি নাম্বারিং, তাহলে কম সংখ্যা হচ্ছে, বাম দিক থেকে করলে 2 নম্বরে। ঠিক আছে? তার জন্য আমরা টোটাল নামকরণটা 1 2 3 4 বাম দিক থেকে শুরু করে করলাম 1 2 3 4। এবারের নামকরণ। কটা কার্বন আছে? 4টে কার্বন। 4টে কার্বন থাকলে কি হয়? বিউট গেল। তারপরে কি আছে? প্রথমে নামকরণের ক্ষেত্রে আমরা প্রতিস্থাপকের নামকরণ করব। প্রতিস্থাপককে মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপটা ক নম্বরে আছে? 2 নম্বরে। তার জন্য কি বলবো? এটা 2 মিথাইল। 2 মিথাইল। ভালো করে বোঝো, 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে। প্রথম নামকরণ কার করা হয়? প্রতিস্থাপকের। তার জন্য কি লিখলাম? 2 মিথাইল। এবারে তারপরে কার করতে হয়? দেখো ডাবল বন্ডের। ডাবল বন্ড 2 মিথাইল কত নম্বরে আছে বলো? ডাবল বন্ড তো প্রতিস্থাপকের নামকরণ দিয়ে শুরু করলাম 2 মিথাইল। এবার মেন নামটা কী হবে? 4টে কার্বন আছে, তাহলে বিউট। তাহলে বিউট। আর ডাবল বন্ডের জন্য কী হবে? ইন। ডাবল বন্ডের জন্য, ডাবল বন্ড মানে হচ্ছে তোমরা জানো অ্যালকিন। অ্যালকিন হলে তার প্রত্যয় কী হয়? ইন। ইন। তাহলে ডাবল বন্ডের জন্য আমাদের প্রত্যয়টা হচ্ছে ইন। আর 4টে কার্বনের জন্য আমাদের মূল নামটা হচ্ছে বিউট। তাহলে বিউট আর ইন দুটো মিলে কী হবে? বিউটিন। কিন্তু ইনটা ক নম্বরে আছে? ইনটা হবে 2 নম্বরে, তাই না? তাহলে 2 মিথাইল বিউট। 2 মিথাইল বিউট 2 ইন, এই হচ্ছে নাম। 2 মিথাইল বিউট 2 ইন। 2 মিথাইল বিউট 2 ইন। 2 মিথাইল বিউট 2 ইন। এটা হচ্ছে IUPAC পদ্ধতিতে এর নামকরণ। ভালো করে বুঝে নাও। মিথাইলটা আছে 2 নম্বরে, যার জন্য 2 মিথাইল। 4টে কার্বনের জন্য বিউট। আর ইনটা কত নম্বরে আছে? 2 নম্বরে। দেখো 2-এও আছে, 3-এও আছে, কিন্তু কম সংখ্যকটায় নামকরণ করব, সুতরাং 2-এ আছে ডাবল বন্ড, তার জন্য 2 ইন। এটাকে এই বিউট 2 ইনটাকে তুমি সংক্ষেপে বিউটিন 2 বলতে পারো। বিউটিন 2। ঠিক আছে? আর আগে যেমন ছিল 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল বিউটিন 2। তো আমাদের দরকার নাই, আমরা বলবো 2 মিথাইল বিউট 2 ইন। ব্যাস, মুছে দিলাম।
আস্তে আস্তে কিন্তু একটু একটু করে আমরা কঠিন কঠিন নামকরণগুলো শিখে নেব। কি কঠিন মনে হচ্ছে? একদম কঠিন না। তোমরা এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যে সমস্ত কঠিন কঠিন নামকরণগুলো শিখবে তার চেয়ে অনেক সহজ নামকরণ পরীক্ষার ক্ষেত্রে পাবে। পরীক্ষার ক্ষেত্রে ওই তোমার মোটামুটি একদম খুব কি বলবো, ওই 2টো কার্বন বা 3টে কার্বন দিয়ে দু একটা এই যেগুলো ফাংশনাল গ্রুপ দেখছো না, এই মোটামুটি OH, CHO, COOH বা কিটোন, এই 4টের মধ্যেই যে কোনো একটা দিয়ে দেবে, ঠিক আছে? খুব বেশি চাপ নিতে যেও না। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে CH3। কত নম্বর এটা? 7 নম্বর বোধ হয়। CH3 একটা পুরোপুরি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে আমি দিয়ে দিলাম CH3 CH, ঠিক আছে? CH2OH, তোমরা টুকে নাও আগে। CH3 CH CH2OH, আর এখানে CH এর তলে একটা CH3 আছে, ঠিক আছে? এটা নামকরণ যদি IUPAC পদ্ধতিতে, IUPAC পদ্ধতিতে করতে হয়, তাহলে আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ আগে করতে হবে। ফাংশনাল গ্রুপ কে আছে এখানে? একমাত্র ফাংশনাল গ্রুপ কোনটা? OH। তাহলে এটাকে কম নাম্বার দিতে গেলে শুরু করতে হবে আমাকে এখান থেকে। কার্বনের মাথায় নাম্বারিং শুরু হয়, তাহলে 1 2 3, ঠিক আছে? ব্যাস, যদি 1 2 3 নাম্বারিং আমার হয়ে যায়, এবারে দেখো 1 2 3টে কার্বন আছে, তাই তো? কার্বনের চেনে কার্বন সংখ্যা কত? 3টে হলে কী হবে? প্রোপ। আর মিথাইল গ্রুপটার নামকরণের ক্ষেত্রে আগে করতে হয়। এখানে প্রতিস্থাপক কে আছে? মিথাইল গ্রুপ। মিথাইলের জন্য প্রতিস্থাপক গ্রুপ, মিথাইলের জন্য মিথাইলের নামকরণ সবার আগে হয়। দেখো নামকরণে প্রতিস্থাপকের নামকরণ আগে হয়। তাহলে ক নম্বরে আছে মিথাইল? 2 নম্বরে 2 মিথাইল, ঠিক আছে? কটা কার্বন? 1 2 3টে, তাহলে কী হবে? প্রোপ। আর OH থাকলে কি হয়? অল। তাহলে এটা কি বলবো আমরা? প্রোপ তো হবে না, প্রোপান। অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ডের জন্য হতো প্রোপেন, 3টে কার্বন থাকলে হয়। অ্যালকেনটার নাম প্রোপেন, কিন্তু যেহেতু অল আছে, ভাওয়েল, OL, অল ভাওয়েল, তার জন্য ওটা প্রোপান উচ্চারণ করব আমরা, ঠিক আছে? তাহলে 2 মিথাইল প্রোপান 1 অল। দেখো 1 নম্বরে অল আছে, তার জন্য 1 অল। ব্যাস, 2 মিথাইল প্রোপান 1 অল, 2 মিথাইল প্রোপান 1 অল। এটাই হচ্ছে IUPAC পদ্ধতিতে 7 নম্বর যৌগের নামকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, তাই তো? একটু একটু বোঝো, বাকিটা কিন্তু তোমরা এগুলো বারবার যখন ভিডিওটি দেখবে, এগুলো খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করবে, তখন কিন্তু বাকি সমস্ত চিন্তা তোমাদের দূর হয়ে যাবে। উদাহরণ নম্বর 8 দেখো। 8 নম্বরে কী আছে? টুকে নাও। CH3 আমি কার্বন দিয়ে করব, হাইড্রোজেন দ্বারা ভরাট তোমাদেরকে দিয়ে করাবো। কার্বন OH, ঠিক আছে? আর এখানে আছে একটা কার্বন, ব্যাস, কোথাও আর কোনো বন্ড নাই। ঠিক আছে, এটা তো সেম জিনিস হয়ে গেল, এটা দেবো না। নেক্সট একটু চেঞ্জ করি আমি। কার্বন এইখানে ডাবল বন্ড দিয়ে করো C, ঠিক আছে? আর এখানে CH3, ঠিক আছে? C ডাবল বন্ড C, আর এখানে CH3, ঠিক আছে? তা হাইড্রোজেন দিয়ে পূরণ করো। দেখো এখানে কার্বনের একটা হাত রয়েছে, তাহলে 3টে হাইড্রোজেন হবে। এখানে 1 2 3টে হাত রয়েছে, তাহলে একটা হাইড্রোজেন হবে। এখানে 3টে রয়েছে, একটা হাইড্রোজেন হবে। এখানে 2টো রয়েছে, তাহলে 2টো হাইড্রোজেন হবে। এখানে একটা রয়েছে, মানে 3টে হাইড্রোজেন হবে। কার্বনের যোজ্যতা 4 হওয়ার জন্য কার্বনের জটা হাত দেখতে পাবে, আর বাকি জটা হাত দেখতে পাবে না, তটা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবে। কার্বনের যোজ্যতা 4 সংখ্যাটাকে হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। উদাহরণ, এখানে কার্বন একটা হাত দেখা যাচ্ছিল, তাহলে 3টে হাত দরকার আমার আরও, তার জন্য H3। এখানে 3টে হাত দেখা যাচ্ছিল, তার জন্য একটা H। এখানে 3টে হাত দেখা যাচ্ছিল, তার জন্য একটা H। এই কার্বনটা 2টো হাত দেখা যাচ্ছিল, তার জন্য 2টো H। আর এখানে একটা হাত দেখা যাচ্ছে বলে 3টে H দ্বারা আমরা ফিল আপ করলাম, পূরণ করে দিলাম। এবার নামকরণের ক্ষেত্রে নাম্বারিংয়ের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কোথাও আছে? নাই।
ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, এই যে ডাবল বন্ড, তাহলে নামকরণের ক্ষেত্রে ডাবল বন্ডকে কম সংখ্যায় দিতে হবে। দাও তাহলে 1 2 3 4। আমি যদি ডান দিক থেকে নামকরণ করি তাহলে দেখো ডাবল বন্ডটা কত নম্বরে পড়ছে? 1 নম্বরে। 1 2 দুটোতেই ডবল বন্ড আছে, কিন্তু সংখ্যাটা কম কোনটা? 1 নম্বরেরটা, তার জন্য এটা 1 নম্বরে আছে ধরে নেব। এবার নামকরণ করছি। দেখো কটা কার্বন আছে বলো? কার্বন কটা আছে? 4টে। 4টে কার্বন থাকলে কি হয়? বিউট। আচ্ছা, ডাবল বন্ড থাকলে কি হয়? ইন। তাহলে নাম কি হবে? বিউটিন। কিন্তু ওখানে একটা দেখো মিথাইল গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপ, আর যেটা প্রতিস্থাপক গ্রুপ, তাই না? এই যে প্রতিস্থাপক গ্রুপ, তো নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপকে সবার আগে নামকরণ করতে হবে। তাহলে এটার নাম কি হবে? মিথাইল। কত নম্বর আছে মিথাইল? 3 মিথাইল। এগুলো কিন্তু খুব সহজ জিনিস, একটু বুঝে নিতে হবে। নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপ আগে, সুতরাং প্রতিস্থাপক গ্রুপের নাম কি? মিথাইল। ক নম্বরে আছে? 3 নম্বরে। 3 মিথাইল। 3 নম্বরে প্রতিস্থাপক গ্রুপ থাকার জন্য 3 মিথাইল। আচ্ছা, 4টে কার্বন রয়েছে, 1 2 3 4, তাহলে বিউট। বিউট আর 3 মিথাইল বিউট দিয়ে দিলাম। আর ডাবল বন্ড রয়েছে 1 নম্বরে, তাহলে 1 ডাবল বন্ড থাকার জন্য ইন। যদি সিঙ্গেল বন্ড থাকতো তাহলে এন, ডাবল বন্ড আছে তাই ইন। ট্রিপল বন্ড যদি থাকতো তাহলে আইন। একটা বন্ডের জন্য এন, দুটো বন্ডের জন্য ইন, 3টে বন্ডের জন্য প্রত্যয় হবে আইন, এটা আমরা জানি। তার জন্য এখানে 1 নম্বরে আছে বলে 1 ইন। আবার কেউ লিখতে পারে বিউটিন 1, 3 মিথাইল বিউটিন 1, 3 মিথাইল বিউটিন 1, তাহলেও কিন্তু একই উত্তর হবে। তা আমরা যেমন যেমন পেলাম লিখে দিলাম 3 মিথাইল বিউট 1 ইন, ব্যাস। এটার আইউপ্যাক নেম হবে 3 মিথাইল বিউট 1 ইন। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। বুঝে দিলাম। নেক্সট উদাহরণ নাম্বার 9। এবারে দেখো 9 নম্বর উদাহরণ। কার্বন 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 1 2 3 4, 4টে কার্বন দাও। 1 2 3 4, তারপরে CHO একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে? এটাকে হাইড্রোজেন দ্বারা পূরণ করো আগে, তারপরে নামকরণে আসবো। কার্বনের কটা আছে? একটা, তাহলে লাগবে কটা? 3টে হাইড্রোজেন। দুপাশে দুটো হাত আছে, তাহলে দুটো। দুপাশে দুটো হাত আছে, দুটো হাইড্রোজেন। দুপাশে দুটো হাত আছে, দুটো হাইড্রোজেন, ব্যাস। হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে গেল। এবার নামকরণ। কার্যকরী মূলক কোনটা? CHO। তাহলে নাম্বারিংয়ের ক্ষেত্রে কী হবে? এটা কম সংখ্যায় হবে, তাহলে 1 2 3 4 5। কার্বন অ্যাটম কটা? 5টা। 5টা হলে কী হয়? ধাতু পেন্ট, মাথায় রেখো। এবার দেখো পেন্ট তো লিখলাম আমি, পেন্ট থেকে এটা সবগুলো সিঙ্গেল বন্ড, তার জন্য কী হবে? পেন্টেন। অ্যালকেনটার নাম কী হবে? পেন্টেন। আর যেহেতু অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে একদম সবার শেষে 1 নম্বর পজিশানে, অ্যালডিহাইডের জন্য কি হয়? নামের শেষে বিভক্তি যোগ হয়, প্রত্যয় যোগ হয় কি? অ্যাল। অ্যাল। তাহলে এটা দেখো 5টার জন্য পেন্টেন আর অ্যাল। তাহলে 5টার জন্য যদি পেন্টেন যদি হয়, 5টার জন্য পেন্ট, তাই না? আমরা নামটা লিখব পেন্ট। আর 1 নম্বরে আছে কি? অ্যাল। পেন্ট, তাহলে পেন্ট 1 অ্যাল, পেন্ট 1 অ্যাল, ব্যাস। এটাই হচ্ছে আর IUPAC পদ্ধতিতে এর নাম হবে পেন্ট 1 অ্যাল, পেন্ট 1 অ্যাল। ক্লিয়ার? ব্যাস। নেক্সট উদাহরণ নাম্বার 10। এক্সাম্পল নাম্বার 10, 10 নম্বর উদাহরণ দেখো। আমরা দিয়ে দিলাম C ডাবল বন্ড C বন্ড C বন্ড OH, ব্যাস এটাই দেওয়া আছে। C ডাবল বন্ড C বন্ড C বন্ড OH। এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করা। করো। হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলে দুটো আছে, দুটো হবে। 3টে আছে, একটা হবে। দুপাশে দুটো আছে, তাহলে দুটো হবে। হয়ে গেল। নামকরণ, সরি নাম্বারিং। নাম্বারিংয়ের ক্ষেত্রে কী করব আমরা? কার্যকরীমূলক ফাংশনাল গ্রুপকে আগে করব, কম সংখ্যায় করব। তাহলে 1 2 3 ওয়াইজ গ্রুপ যেটা ফাংশনাল গ্রুপ সেটা 1 নম্বরে পড়ে গেল কম সংখ্যায়, তাই না? এদিক থেকে করলে কিন্তু 1 2 3, তাহলে 3 নম্বরে পড়তো, যেটা রং। কম সংখ্যা 1, তার জন্য ডান দিক থেকে বাম দিক 1 2 3 করে লিখলাম। এবারে 3টে কার্বন থাকলে আমরা কি জানি? 3টে কার্বন থাকলে প্রোপ, অ্যালকেনটার নাম হয় প্রোপেন।
আর অলটা কত নম্বর আছে 1। তাহলে যদি 1 নম্বরে ওএইচ থাকে তাহলে আমরা কি লিখব প্রোপ। দেখো 2 নম্বরে কিন্তু এখানে ডাবল বন্ডটা রয়েছে, তাহলে লিখব আমরা প্রথমে মূল ধাতুটা হচ্ছে 1 2 3, তিনটের জন্য প্রোপ। প্রোপ 2 in 1 all, ব্যাস। প্রোপ 2 in কেন? দেখো 2 নম্বরে রয়েছে কোনটা, 2 নম্বরে রয়েছে আমাদের ডবল বন্ডটা, তাহলে 2 in, আর 1 নম্বরে রয়েছে ওএইচটা, তাহলে 1 all। ওএইচ থাকলে তোমরা নামের শেষে কি যোগ করো, অল। তাহলে প্রোপ 2 in 1 all, এটার নাম হয়ে গেল প্রোপ 2 in 1 all। প্রোপ 2 in 1 all, প্রোপ 2 in 1 all। এইটুকুকে সন্ধি করে আবার লিখতে পারো তুমি লিখতে পারো 2 propene 1 all, এটাও লেখা যায়। তবে আমার মনে হয় এসব না লিখে যেমন যেমন পাবে তেমন তেমন পরপর লিখে দেওয়াই বেস্ট। প্রোপ 2 in 1 all, যেটা ইচ্ছা, অথবা 2 propene 1 all। নেক্সট এক্সাম্পল নাম্বার 11, 11 নম্বর উদাহরণ। এবারে দেখো, মনে করো একটা উদাহরণ দিলাম, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে। এইখানে একটা উদাহরণ মনে করো রয়েছে ক্লোরিন, ব্যাস। হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, একটা 3টে হবে, একটা 3টে হবে, এই 3টে আছে তাহলে একটা হবে, ব্যাস। নাম্বারিং করো 1 2 3, 1 2 3, যে কোনো দিক থেকে করলেই কিন্তু ক্লোরিনটা 2 নম্বরে পড়ছে, এর কোনো ফাংশনাল গ্রুপ নেই, শুধু একটাই প্রতিস্থাপক আছে, তাহলে 1 2 3 আমি দিয়ে দিলাম। কটা কার্বন আছে, 3টে, তাহলে কি হবে, 3টেই কিন্তু সিঙ্গেল বন্ড, তাহলে হবে প্রোপেন, তাই তো। তার আগে নামের 2 নম্বর পজিশনে দেখো একটা প্রতিস্থাপক গ্রুপ রয়েছে, যার নাম কি সিএল। সিএল প্রতিস্থাপক গ্রুপ থাকলে কি হয়, সিএলকে কি বলেছিলাম, ক্লোরো। বিআর থাকলে ব্রোমো, আই থাকলে আয়োডো, এফ থাকলে ফ্লুরো বলেছিলাম। তাহলে এখানে কি আছে, সিএল। ক নম্বর আছে, 2 নম্বরে, তাহলে কি লিখবো, 2 ক্লোরো। 2 নম্বরে সিএল, দ্যাট ইজ 2 ক্লোরো। আর 3টে কার্বন থাকলে কি হবে, প্রোপ। 3টে যদি সমযোজী এক বন্ধন হয় তাহলে বিভক্তি কি হবে, এন, তার জন্য 2 ক্লোরো প্রোপেন। 2 ক্লোরো প্রোপেন, এটাই হচ্ছে এর IUPAC পদ্ধতিতে নেম, 2 ক্লোরো প্রোপেন। টুকে নাও। উদাহরণ 12 মুছে দিলাম। এবারে মনে করো একটুখানি এই উদাহরণটা দেখবে, 12 নম্বর উদাহরণটা দেখবে। মনে করো কার্বন 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 দিলাম, আমি 3টে কার্বন দিয়ে দিলাম, এখানে রয়েছে ক্লোরো, এখানে রয়েছে ব্রোমো, তাহলে এর নামকরণ কি করে হবে, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, একটা আছে 3টে হবে, এর তো 4টে ফিল আপ হয়ে গেছে, দেখো 4টে হাত, এর একটা আছে 3টে হবে, ব্যাস। নামকরণ 1 2 3, যেদিক দিয়ে করবে সেদিক দিয়েই কিন্তু 2 নম্বরে ক্লোরো এবং ব্রোমো পড়বে, সুতরাং বাম দিক ডান দিক যে কোনো দিক থেকে নামকরণ করলে, নাম্বারিং করলেই হবে। এবার নামকরণে আসছি, দেখো কার্বন কার্বন কার্বন, 3টে কার্বন রয়েছে, 3টে কার্বন থাকলে আমরা কি জানি, মূল শব্দমূলটা কি হয়, প্রোপ। 3টে যদি এক বন্ধন থাকে, 3টে এক বন্ধন থাকলে প্রোপেন। কিন্তু এখানে যে প্রতিস্থাপক দুটো আছে, একটা আছে ক্লোরো, একটা আছে ব্রোমো, দুটোই আছে 2 নম্বরে। মজার বিষয় দেখো, দুটোই আছে 2 নম্বরে। তাহলে আমরা কি বলেছিলাম, এই ক্ষেত্রে ক্লোরোকে আগে লিখবো না ব্রোমোকে আগে লিখবো, ক্লোরো আগে হবে না ব্রোমো আগে হবে, ব্রোমো আগে হবে না ক্লোরো হবে, একটা ডাউট, চিন্তার বিষয়। কিন্তু কোনো চিন্তা নেই, প্রথমেই আমি ক্লাস শুরুর প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি দুটো এরকম প্রতিস্থাপক গ্রুপ একই কার্বনের সংখ্যায় অবস্থিত হয়, তাহলে অ্যালফাবেটিক্যালি আমাদের যার নামটা কম সংখ্যায় আসবে তাকে আগে লিখতে হবে। দেখো তোমরা আমাকে বলো, বি আগে না সি আগে, ক্লোরিনের সি, ব্রোমিনের বি, বি আগে, তাহলে নাম আমরা লিখব ব্রোমিনের আগে। তাহলে 2 নম্বর পজিশনে ব্রোমিন, তাহলে 2 ব্রোমো, 2 ব্রোমো। আবার 2 নম্বরে 2 ক্লোরো, তাহলে 2 ব্রোমো 2 ক্লোরো। আর মূল চেনটা কি, মূল শব্দমূলটা কি, প্রোপেন। যেহেতু 3টে আছে তাই প্রোপ,
আর অ্যালকেন বলে সবগুলো এক বন্ধন বলে এন, প্রোপেন, 2 ব্রোমো 2 ক্লোরো প্রোপেন। এই হচ্ছে IUPAC পদ্ধতিতে এই যৌগটির নাম 2 ব্রোমো 2 ক্লোরো প্রোপেন। এখানে 2 ক্লোরো 2 ব্রোমো প্রোপেন হলো না কেন? না অ্যালফাবেটিক্যালি বিটা সি এর আগে আসে, তাই না? বি সি এর আগে, সিটা পরে হয়, এই জন্য আমরা ব্রোমোকে আগে দিলাম, ক্লোরোকে পরে দিলাম। ক্লিয়ার? আশা করি এরকম ধরনের যদি গুগলি টাইপের কোনো IUPAC পদ্ধতিতে নাম আসে পেরে যাবে তোমরা, ঠিক আছে? নেক্সট, এছাড়াও আরও 2-1টি আমরা উদাহরণ দিয়ে শেষ করব আজকের ক্লাস। উদাহরণ নম্বর 13। দেখো এবারে আমরা ধরো এলো, এবার সহজ কয়েকটা দিই, কঠিন কঠিন তো আমরা অনেকগুলোই করলাম। মনে করো এই কার্বন 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 কার্বন, ঠিক আছে? এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড। দেখো মজা, এই যৌগটাকে হাইড্রোজেন দ্বারা আগে ফিল আপ করো। 3টে রয়েছে, একটা দিলাম, হয়ে গেল। এর দেখো 3টে আর একটা 4টে এর ফিল আপ হয়ে আছে, হাইড্রোজেন লাগবে না। এর 2টো, একটা 3টে, একটা হাইড্রোজেন লাগবে। এর 2টো, এখানে একটা হাইড্রোজেন, এর 2টো হাইড্রোজেন লাগবে, ব্যাস। 2টো আছে বলে 2টো দিলাম। এর দুপাশে 3টে হাত আছে বলে একটা দিলাম। এর 4টে হাত ফিল আপ অলরেডি হয়ে গেছে, লাগবে না হাইড্রোজেন। এর 3টে ছিল আর একটা 4টে, ব্যাস। এর নাম কি হবে IUPAC পদ্ধতিতে? তো আমরা জানি নাম্বারিং করার ক্ষেত্রে ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে ট্রিপল বন্ডের সংখ্যা কম যেদিকে হবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, ট্রিপল বন্ডের দিকে, ডাবল বন্ডের দিকে। তাহলে নাম্বারিং কিন্তু এখান থেকে শুরু করতে হবে। 1 2 3 4। কার্বনের সংখ্যা কটা? 4টে। মূল শব্দমূল ধাতুটা কি হবে? মূল নামটা হবে বিউট, সে কথায় পরে আসছি। তাহলে দেখো এখানে 3 নম্বরে আর 4 নম্বরের মধ্যে 3 নম্বরটা সংখ্যা কম বলে এই যে 2 নম্বর ডাবল বন্ড, এটাকে আমরা কি বলি? ইন বলি। ট্রিপল বন্ডকে কি বলি? এর প্রত্যয়টা কি? আইন। আর এটা হচ্ছে ইন। এই দুটো মাথায় রাখো, ঠিক আছে? তাহলে আমরা এই যে যৌগটা পেলাম তার নাম কি লিখব? বিউট। 4টে কার্বনের জন্য 1 2 3 4, 4টে কার্বনের জন্য বিউট। প্রথমে কোনটা দেব? 3 in 1 আইন, বিউট 3 in 1 আইন। এই হচ্ছে এই যৌগটির IUPAC পদ্ধতিতে নাম। 4টের জন্য কি বললাম? বিউট। 3 এবং 4 দুটোর মাঝে ডাবল বন্ড আছে কিন্তু কম সংখ্যক 3 বলে 3 in। আর 1 2 দুটোর মাঝে ট্রিপল বন্ড আছে বলে কম সংখ্যা 1 বলে 1 আইন। বিউট 3 in 1 আইন, বিউট 3 in 1 আইন, ঠিক আছে? এই হচ্ছে এই যৌগটার একটা IUPAC পদ্ধতিতে নেম। বেশ, আর 2-1টি, ঠিক আছে? তারপরে আমরা শেষ করে দেব আজকের ক্লাস। মনে করো 14 নম্বর উদাহরণ। এবার নিজে নিজে তৈরি করে একটা উদাহরণ দাও। মনে করো এই কার্বন 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 কার্বন, ঠিক আছে? 5টা কার্বন দিয়ে দিলাম। তারপর আচ্ছা একটু অন্য উদাহরণ দিই আমরা। হ্যাঁ, মনে করো এখানে OH আছে, এইখানে কার্বন কার্বন আছে, ঠিক আছে? এবার মজাটা দেখো, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো তো। একটা আছে তাহলে 3টে হবে, 3 পাশে 3টে আছে তাহলে একটা হবে হাইড্রোজেন, দুপাশে 2টো তাহলে 2টো। এর রয়েছে কটা? দুপাশে 2টো, তাহলে এর 2টো, এর একটা, তাহলে 3। এইটার IUPAC পদ্ধতিতে নাম কি হবে? এখানে সাধারণত আমরা যেখানে ভুল করব সেটা হচ্ছে আমরা কার্যকরী মূলক, নাম্বারিংয়ের ক্ষেত্রে কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ যেটা OH, এখান থেকে আমরা চোখ কান বন্ধ করে শুরু করে দেবো 1 2 3, ব্যাস। এখানেই আমরা ভুলটা করে বসবো, কারণ লংগেস্ট চেন নাম্বারিং করার ক্ষেত্রে সবার আগে যেটা দেখতে হবে কার্বন পরমাণুর লংগেস্ট চেন কোনটা, সেই দিকে কিন্তু তোমাকে যেতে হবে। তুমি শুরু করো এখান থেকে, তুমি কার্যকরী মূলক থেকে ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিং শুরু করো, কিন্তু যাবে কোন দিকে? লংগেস্ট চেনের দিকে। লংগেস্ট চেন কোন দিকে? এদিকে নয় কিন্তু, 3 এখানে হবে না, 1 2 3 4, বুঝতে পেরেছো?
এইটা 3 নম্বর, এটা 4 নম্বর, তখন এইটাই তোমার একটা কি হয়ে গেল দেখো, এটা সাবস্টিটুয়েন্ট হয়ে গেল, প্রতিস্থাপক হয়ে গেল। এটাই কিন্তু একটা মূল চেন হয়ে গেল। এইটা হয়ে গেল মূল চেন, আর এইটা হয়ে গেল তার প্রতিস্থাপক। এইটা প্রতিস্থাপক। মূল চেন কোনটা আমি মার্কিং করে দেখিয়ে দিই তোমাদের। মূল চেন হচ্ছে এইটা, এই হচ্ছে মূল চেন। এই কটা কার্বন আছে সেই মূল চেনে? একটা কার্বন, একটা, দুটো, তিনটে, চারটে, তার জন্য 1 2 3 4। ব্যাস, এবার এর নামকরণ তুমি করো। দেখো 4টে কার্বনের জন্য এটা কি হবে? বিউট। কোথাও কোনো ডাবল বন্ড, সিঙ্গেল, ট্রিপল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। তাহলে বিউটেন, মূল শব্দটা হবে, মূল যৌগের নামটা হবে বিউটেন। কিন্তু দেখো বিউটেনের 1 নম্বরে আছে OH। OH মানে কি জানি আমরা? অ্যালকোহল গ্রুপ, অর্থাৎ তোমার যেটাকে আমরা বলি হাইড্রক্সিল গ্রুপ, যার জন্য নামের শেষে কি বসে? অল। তাহলে 1 নম্বরে কি হবে? অল, 1 অল, নামের শেষে হবে 1 অল। তাহলে বিউটেন 1 অল। কিন্তু এখানে বিউটেন 1 অল 2 নম্বরে আবার একটা কি নেমেছে? প্রতিস্থাপক গ্রুপ, যেটা চেনের থেকে দেখো বেরিয়ে এসছে। এই প্রতিস্থাপক গ্রুপটা ক নম্বরে হলো? তাহলে 2 নম্বরে। তাহলে এর নাম কি দাঁড়াবে দেখো তো ভালোভাবে। এর নামটা হবে, প্রতিস্থাপক নামের ক্ষেত্রে কি হয়? প্রতিস্থাপকের নাম আগে বলতে হয়। নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপকের নামটা আগে বলতে হয়। দেখো প্রতিস্থাপককে মিথাইল, তাহলে লিখলাম 2 মিথাইল। 4টে আছে বলে কি বললাম? বিউটেন। কিন্তু এখানে মূল ধাতুটা কি হবে? বিউট। 2 মিথাইল বিউট কি হবে? 1 অল। ব্যাস, 2 মিথাইল বিউট 1 অল, 2 মিথাইল বিউট 1 অল। এই হচ্ছে এই যৌগটার IUPAC পদ্ধতিতে নামকরণ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আরও একবার খুব সংক্ষেপে IUPAC পদ্ধতিতে নামকরণের একদম সারসংক্ষেপ বলে দিই। প্রথমেই নাম্বারিং, তারপরে নামকরণ, নাম্বারিং তারপরে নামকরণ। নাম্বারিংয়ের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ যেদিকে থাকবে সেটা কম সংখ্যায় হবে সবার আগে। তা যদি না থাকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সেটা কম সংখ্যায় নাম্বারিং করতে হবে। তাও যদি না থাকে তখন প্রতিস্থাপক তাকে কম সংখ্যায় দিতে হবে। অর্থাৎ 1টা যেটা শুরু করব, কার্বন চেনের মেন চেনের যেটা 1 শুরু করব, সেটার সময় লক্ষ্য করব কোন দিকে কার্যকরীমূলক আছে, যদি না থাকে কোন দিকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, যদি না থাকে কোন দিকে প্রতিস্থাপক আছে, সেই দিক থেকে 1 2 3 করে নাম্বারিংটা করব। নামকরণের ক্ষেত্রে আমরা কি করব? উল্টোটা। অর্থাৎ নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপকের নামটা আগে দেব। যেমন আমরা দিচ্ছি 2 মিথাইল, 2 ইথাইল, 2 প্রোপাইল। এই যে নামকরণগুলো করছি না আমরা, আগেই দেখো প্রতিস্থাপক দিয়ে শুরু করছি। বা 2 ব্রোমো, 2 ক্লোরো, এই ব্রোমো, ক্লোরো, ফ্লুরো, তোমার মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, সবগুলো হচ্ছে আমাদের প্রতিস্থাপক। তার জন্য নামকরণের ক্ষেত্রে প্রতিস্থাপককে আগে বলতে হয়। তারপরে কি? প্রতিস্থাপকের পরে কাকে বলেছি নামকরণের ক্ষেত্রে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে কি? ডাবল বন্ড হলে ইন হবে, ট্রিপল বন্ড হলে আইন হবে প্রত্যয়টা। আর শেষে বলবো আমরা ফাংশনাল গ্রুপ। সেই ফাংশনাল গ্রুপের বেলায় আমরা ওইস থাকলে নামে শেষে বলবো অল, ওইস থাকলে বলবো অল। যদি CHO অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে বলবো অ্যাল। যদি COOH থাকে তাহলে বলবো ওইক অ্যাসিড। আর যদি কিটোন গ্রুপ থাকে তাহলে বলবো ওন, যেমন প্রোপানন। ঠিক আছে? তোমার নামের শেষে যদি কিটোন গ্রুপ থাকে, মানে কোনো যৌগের মধ্যে যদি কিটোন গ্রুপ থাকে, তাহলে নামের শেষে বলবো ওন, যেমন প্রোপানন। এই সহজ সরল তথ্যগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের 3টে জৈব যৌগের যে ক্লাসিফিকেশান পড়েছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেটা তো জানতেই হবে। সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, যার বিভক্তি হবে নামের শেষে এন। যদি ডাবল বন্ড থাকে তাহলে নামের শেষে ইন। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে নামের শেষে আইন। ঠিক আছে? এইভাবে আমরা খুব সহজে IUPAC পদ্ধতিতে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর মতানুযায়ী যে কোনো জৈব যৌগের নামকরণ কিন্তু করে ফেলতে পারি। সুতরাং প্রত্যেককে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
এই ক্লাসের পরে তোমরা একটুখানি মনোযোগী হয়ে বাড়িতে যদি ভিডিওটা বারবার দেখে নামগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় না মাধ্যমিকে যে নামকরণগুলো আসবে তোমাদের কোনো নামকরণ তোমাদের আটকানোর কথা নয়। সুতরাং সবাইকে বেস্ট অফ লাক আগামী পরীক্ষায়। যাই দেখ না কেন তোমাদের IUPAC পদ্ধতিতে নামকরণ তোমরা উড়িয়ে দিয়ে আসবে, ঠিক আছে? তো চলো এখানে শেষ করা যাক আজকের ক্লাস। জৈব রসায়নের সেকেন্ড ক্লাস আজকে ছিল। আমরা খুব শীঘ্রই আবারও অর্গানিক কেমিস্ট্রির পার্ট 3 এর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে?